হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। সমস্ত অ্যাসপিরেন্টস যারা নিউ কামিং অ্যাসপিরেন্টস এবং ওল্ড অ্যাসপিরেন্টস রয়েছেন, এসএলএসটি জিওগ্রাফি 2016 রি এক্সাম এবং 2025-এর নিউ এসএলএসটি, তাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সকলে খুব ভালো আছেন এবং অনেক পড়াশোনা করছেন আপনাদের পরীক্ষার জন্য। তো আপনাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসবে সেই নিয়ে আজকের এই সেশনে আরও 50টি কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছে। অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো রকম যদি ভুল বা সঠিক উত্তরে আপনাদের মধ্যে সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্টে সেটি নক করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ক্লাসটি এটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে বা অন্যান্য অ্যাসপিরেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, আবহবিকার একটি প্রক্রিয়া। অপশনে তো বলছে যার দ্বারা ভূমি উত্তপ্ত হয়, যা আবহাওয়ার পরিবর্তন ঘটায়, যা শিলাকে ভেঙে দেয়, যা শিলা গঠনের দিকে নিয়ে যায়। আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ শিলাকে ভেঙে দেয়। এই অপশনটি এক্ষেত্রে সম্ভাব্য বেশি সত্য উত্তর হবে বলেই মনে হচ্ছে। কারণ হচ্ছে যার দ্বারা ভূমি উত্তপ্ত হয় বলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আবহাওয়ার পরিবর্তনও আবহবিকার ঘটায় না। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে গেল তাহলে সেক্ষেত্রে শিলাকে ভেঙে দেয় বা শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মহাদেশীয় সংঘর্ষ পাত সীমান্তে অগভীর মহীখাতের পলি ভাঁজ পড়ে ভূমিরূপ গঠন করার যে পর্যায় তাকে কি বলা হয়? অপশনে তো বলছে মহীখাত পর্যায়, গিরিজনী পর্যায় বা ওরোজেনেসিস, জিওসিনক্লাইন স্টেজ নাকি ওরোজেনেসিস স্টেজ নাকি গ্লিপ্টোজেনেসিস স্টেজ অর্থাৎ ভাস্কর্য পর্যায় নাকি কোনোটি নয়। প্রশ্নটা হচ্ছে মহাদেশীয় সংঘর্ষ পাত সীমান্ত অগভীর মহীখাতের পলি ভাঁজ পড়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় গ্লিপ্টোজেনেসিস স্টেজ। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট হচ্ছে ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা, এগুলি কী ধরনের পর্বত? এগুলি এক একটি হোস্ট পর্বতের অন্তর্গত। নেক্সট, ওয়েগনারের মতে মহাদেশগুলি দক্ষিণ মেরু থেকে যাত্রা শুরু করবার কারণে একে তিনি বলেন মেরু ভ্রমণ, ফ্লাইট ফ্রম পোল নাকি বাথমেট্রিক লাইন নাকি মেরু সঞ্চারণ। সঠিক উত্তর হবে ফ্লাইট ফ্রম পোল। নেক্সট কোয়েশ্চেন, আবহবিকারের ফলে সৃষ্ট সমতল ভূমির গর্তকে বলা হয় আবহবিকার প্যান। আবহবিকারের ফলে সৃষ্ট সমতল ভূমির যে গর্ত সেটা হচ্ছে আবহবিকার প্যান। তাহলে উল্লম্ব বা যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, যেটা উল্লম্বভাবে আবহবিকার সৃষ্ট গর্তকে বলা হয়। অপশনে বলছে সিঙ্ক হোল, টাফনি, সোয়ালো গবাক্ষ নাকি টরব্যান। সঠিক উত্তর হবে টাফনি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 6 নম্বর, ছত্তিশগড়ের রায়পুরের চুনাপাথর গঠিত হামস ভূমিরূপকে বলা হয় থাকে রাবণ ভাটা, গোলার ভাটা, হামস ভাটা সবগুলি। অবশ্যই এটা হচ্ছে হামস ভূমিরূপকে, রায়পুরের যে চুনাপাথর গঠিত হামস ভূমিরূপ সেটি রাবণ ভাটা নামে পরিচিত। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে ড্রাউট ক্র্যাকিং প্রক্রিয়ার আবহবিকার লক্ষ্য করা যায় প্রথমে থর মরুভূমি অঞ্চলে নাকি অ্যাপ্লোয়েশিয়ান অঞ্চলে, আরব মরুভূমিতে না দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে। এই ডট ক্র্যাকিং প্রক্রিয়ায় আবহবিকার লক্ষ্য করা যায়, ডট ক্র্যাকিং প্রক্রিয়াতে আবহবিকার সংগঠিত হয় বা লক্ষ্য করা যায়। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমিতে। নেক্সট কোয়েশ্চেন, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে তুষারপাতের ফলে হিমবাহের পাশে সৃষ্ট হিমাচূড়াগুলিকে কি বলা হয়? হিমবাহ অধ্যুষিত অঞ্চলে তুষারপাতের ফলে হিমবাহের পাশে সৃষ্ট হিমাচূড়াগুলিকে বা হিমচূড়া বরফের যে চূড়াগুলিকে বলা হয় নুনাক্টক্স নাকি তুষার চূড়া নাকি সিরাক নাকি ক্রাফট ব্রিজ। সঠিক উত্তর হয়ে যাবে সিরাক বলা হয়ে থাকে এগুলিকে। নেক্সট হচ্ছে গৌর বা গারা, যে জার্মান ভাষার বলা হয় গৌর এবং গারাকে জার্মান ভাষায় বলা হয়। অপশন তো বলছে মাশরুম রক, পিটফেলসেন নাকি গাউচ না কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে
স্পিটজফেলসেন। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়া হলো অধঃক্ষেপণ, পুঞ্জ ক্ষয়, নদী, নাকি অপশন ডি বলছে হিমবাহ। একটি স্থিতিশীল স্টেবল বহির্জাত প্রক্রিয়া হলো অধঃক্ষেপণ। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে অ্যান্ডিসল বর্গের অন্তর্গত ভলকানিক অ্যাশ সোয়েল জাপানে কী নামে পরিচিত? কুরোবোকুদো, সোলোনেৎসো, কুবোক্যাদিস, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন এ কুরোবোকুদো। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর মন্তব্য 1, মৃত্তিকার পরিলেখ যত বড় মৃত্তিকার গভীরতা তত বেশি। অ্যাবসলিউটলি কারেক্ট। এবং মৃত্তিকার চাপ বাড়লে মৃত্তিকায় রন্ধ্র পরিসর কমে যায়। এক্ষেত্রে আমরা দেখে নেব আরেকবার যে মৃত্তিকার পরিলেখ যতটা বড় হবে মৃত্তিকার গভীরতা তত বেশি হয়, একদম ঠিক রয়েছে মন্তব্য 1। এবং মন্তব্য 2 হচ্ছে মৃত্তিকার স্তরে চাপ বাড়লে মৃত্তিকার অন্তঃমৃত্তিকা অর্থাৎ সাব সয়েল রন্ধ্র পরিসর, অবশ্যই চাপ বাড়ালে এর যে পুর স্পেস সেটা কিন্তু কমে যায়। অর্থাৎ মন্তব্য 1 কারণ এবং 2 ফলাফল। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণ মৃত্তিকা ব্ল্যাক সয়েল কোন প্রকার মৃত্তিকার উদাহরণ? অ্যান্ডিসল, ভার্টিসল, অ্যান্টিসল, মর্লিসল। অবশ্যই এটি ভার্টিসল। ভার্টিসল হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এই কৃষ্ণ মৃত্তিকা আমাদের দক্ষিণ ভারতে দেখা যায়, চুন এবং চুনের পরিমাণ বেশি থাকে এই মৃত্তিকা। এই মৃত্তিকাকে ব্ল্যাক সয়েল বা কটন সয়েলও বলা হয়ে থাকে। ভার্টিসল এই প্রকার মৃত্তিকার উদাহরণ, যেটা আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায় এবং তুলা চাষ ভালো হয় বলে এই মৃত্তিকাকে বলা হয়ে থাকে। এটা কালো রঙের দেখতে হয়, ব্ল্যাক সয়েল নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা, এবং তুলা চাষ ভালো হয় বলে কটন সয়েলও বলে। নেক্সট, কয়েক ধরনের নিমাটোডা, পতঙ্গের লার্ভা, মাইট ইত্যাদি পর্যায়ভুক্ত জীবের বাস্তুতন্ত্রকে বলা হয় বায়োটা, মাইক্রোবায়োটা। আচ্ছা, একটা হচ্ছে মাইক্রোবায়োটা, এই অপশনটা দুটো রিপিট আছে। আচ্ছা, অপশন ডিতে বলছে মেসোবায়োটা। নিমাটোডা, পতঙ্গের লার্ভা এবং মাইট ইত্যাদি পর্যায়ভুক্ত বীজের বাস্তুতন্ত্রকে বলা হয়ে থাকে মেসোবায়োটা। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দ্য সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, অপশন অনুযায়ী দেখে নেব, দার্জিলিংকে আমাদের হিমালয়ান রানী বলা হয়ে থাকে। চিকমাগালুরে রয়েছে কফি গবেষণাগার, এখানে সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ডিব্রুগড়, আসামের। নেক্সট আমরা দেখে নেব, আচ্ছা, ডিব্রুগড় এখন আসামের দ্বিতীয় রাজধানী বা সেকেন্ড ক্যাপিটাল হিসেবে ঘোষিত হয়েছে। আসামের রাজধানী বা ক্যাপিটাল সিটি অফ আসাম হচ্ছে আমাদের সেটা হচ্ছে কোথায়? আসামের রাজধানী হচ্ছে রয়েছে দিশপুর। আচ্ছা, নেক্সট হচ্ছে পশ্চাৎগামী জনসংখ্যা লক্ষ্য করা যায় ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, ইউএসএ, ফ্রান্স, একদমই নয়, যেটা পশ্চাৎগামী জনসংখ্যার কোনো কথাই নেই, ভারত। নেক্সট, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ যেখানে চলে এসছে কোনো কথা নেই, তাই সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই সমস্ত দেশগুলোতে পশ্চাৎগামী জনসংখ্যা অর্থাৎ ক্রমশ জনসংখ্যার যে গ্রোথ সেটা কমছে, একই সাথে জনসংখ্যার গ্রোথ কমা মানেই হচ্ছে পশ্চাৎগামী জনসংখ্যার অবস্থান লক্ষ্য করা যায়। 17 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন দেশটির সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ নয়? এখানে বলা আছে যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই দেশে নেই। চিলি, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, নাকি কলম্বিয়া? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে কিউবা। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী, কৃষিকাজের স্থিতিশীলতা বা সুস্থায়ী কৃষি স্থাপন করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা হচ্ছে কৃষিকাজের স্থিতিশীলতা বা সুস্থায়ী কৃষি স্থাপন করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা হচ্ছে জৈব কৃষি, সবুজ কৃষি, নাকি এবি উভয়ই। অর্থাৎ কৃষিকাজের যে সাস্টেনিটি অর্থাৎ কৃষিকাজকে সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা কৃষিকাজের, এগ্রিকালচারকে সাস্টেনিটি বা একটা স্টেবল ডেভেলপ করার জন্য কৃষিকাজকে তার যে পদ্ধতি অবলম্বন করা দরকার, অবশ্যই সবুজ বিপ্লব তার একটা অংশ, এবং জৈব কৃষি, এই দুটোই। কারণ মৃত্তিকার গুণগত মান কিন্তু বজায় রাখতে হবে, তবেই একটা সুস্থায়ী কৃষিকাজ পরিলক্ষিত বা
তৈরি হবে বা গঠিত হবে। যে প্রকার স্কেলে মুখ্য বিভাগের 1/100 অংশের পাঠ নেওয়া হয় তাকে রৈখিক স্কেল, কৌণিক স্কেল, ভার্নিয়ার স্কেল নাকি সবগুলোই প্রযোজ্য? অবভিয়াসলি 1/100 ভাগের 1 ভাগ অংশের পাঠ নেওয়া হয়ে থাকে কৌণিক স্কেলের ক্ষেত্রে। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন, কম্পাউন্ড বার গ্রাফ একটি একমাত্রিক চিত্র, এই কথাটি সত্য। এবং 2 নম্বরে বলছে সমগ্রকের মধ্যে বিভিন্ন উপাদানের তুলনা করা যায় না। সমগ্রকের মধ্যে বিভিন্ন উপাদানের তুলনা করা যায় না, অর্থাৎ 1 নম্বর সত্য এবং 2 নম্বরটা হচ্ছে মিথ্যা, কারণ সমগ্রকের মধ্যে বিভিন্ন উপাদানের তুলনা করা যায়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব ফ্রেন্ডস, পরবর্তী 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে হচ্ছে গ্রাভারির মতে প্রত্যক্ষবাদে জ্ঞানকে তখনই বৈজ্ঞানিক বলা যাবে যখন তা সকলের কাছে নিশ্চিত ও বাস্তব বলে প্রতীত হবে। এই ধারণাকে তিনি বলছেন ল্যা সার্টিটিউড, ল্যা প্রেসি, কোনোটি নয়, অবশ্যই এটিকে বলা হয় ল্যা সার্টিটিউড। আরও একবার রিপিট করি, জ্ঞানকে তখনই বৈজ্ঞানিক বলা যাবে যখন তা সকলের কাছে নিশ্চিত ও বাস্তব বলে প্রতীত হবে। নেক্সট, বায়োটিক ও অ্যাবায়োটিক উপাদান বোঝার জন্য যে ইউনিটি অফ ডাইভার্সিটি ধারণা প্রকাশ করেন। অপশন এ বলছে রিক্টোফেন, প্যাটেল, কার্ল রিটার, হামবোল্ড। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হামবোল্ড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্ভাবনাবাদ ও নিয়ন্ত্রণবাদ দর্শন হলো প্রকৃতপক্ষে পরিপূরক দর্শন, দ্বিবিভাজনকারী দর্শন, দ্বান্দ্বিক দর্শন, আন্তঃসম্পর্কযুক্ত পরিপূর্ণ দর্শন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দ্বান্দ্বিক দর্শন। নেক্সট, জিওক্র্যাটিক ধারণার প্রবক্তা হলেন কার্ল রিটার, লুসিয়ান ফেভার, ভিডাল ডেলাব্লাস, হামবোল্ড ও র্যাটজেল। জিওক্র্যাটিক ধারণার প্রবক্তা হলেন হামবোল্ড এবং র্যাটজেল। নেক্সট হচ্ছে ভারতের শ্রেষ্ঠ মৎস্যবন্দর কোনটি? মারমাগাঁও, কোচি, নিউ ম্যাঙ্গালোর, শঙ্করপুর। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে অবভিয়াসলি শঙ্করপুর হবে, দীঘার, এবং কিন্তু ভারতের মধ্যে শ্রেষ্ঠ হলে উত্তর হয়ে যাবে কোচি। নেক্সট কোয়েশ্চেন আমরা জাপানের পরবর্তী 26 নম্বর কোয়েশ্চেন, জাপানের যে প্রকার ভূমির ব্যবহার সর্বাধিক লক্ষ্য করা যায়? কৃষিভূমি, একদম নয়, শিল্পভূমি, অরণ্যভূমি, পতিতভূমি। জাপানে অরণ্যভূমি বেশি পরিমাণে বা সর্বাধিক লক্ষ্য করা যায়। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর দ্বিতীয় ফুসফুস, আচ্ছা পৃথিবীর প্রথম ফুসফুস হচ্ছে অ্যামাজনের যে বৃহৎ অরণ্য রয়েছে সেটিকে বলা হয়ে থাকে। আফ্রিকার জাইরে নদীর অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বলা হয়ে থাকে পৃথিবীর যে দ্বিতীয় ফুসফুস নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, যেটা সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, বিতস্তি, ইরাবতী, যমুনা, তিস্তা প্রভৃতি নদীগুলি হচ্ছে সবই পূর্ববর্তী নদী, এগুলি পূর্ববর্তী নদী। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 29 নম্বর কোয়েশ্চেন, স্প্রিং তৈরি করার জন্য যে প্রকার স্টিল বেশি ব্যবহার করা হয়? নিকেল স্টিল, টাংস্টেন স্টিল, অ্যানালিকো স্টিল এবং ক্রোম ভ্যানাভিয়াম স্টিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ক্রোম ভ্যানাভিয়াম স্টিল ব্যবহার করা হয়ে থাকে। টাংস্টেন হচ্ছে আমাদের বৈদ্যুতিক বাল্বের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে এবং আমাদের যে জার্মান সিলভার হচ্ছে তামা, দস্তা, নিকেল, এই উপাদানগুলি কিন্তু থাকে। নেক্সট, পোস্টেজ কস্ট এর প্রকৃতি হলো দূরত্ব আনুপাতিক পরিবহন ব্যয়, দূরত্ব নিরপেক্ষ পরিবহন ব্যয়, নাকি আঞ্চলিক সম্পত্তি বহন ব্যয়, দূরত্ব ব্যস্ত অনুপাতিক পরিবহন ব্যয়। পোস্টেজ কস্ট বলা হয় দূরত্ব নিরপেক্ষ পরিবহন ব্যয়কে। পোস্টেজ কস্ট বলা হয়ে থাকে দূরত্ব নিরপেক্ষ পরিবহন ব্যয়কে। ব্লুন্টল্যান্ড রিপোর্ট অনুসারে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য 2015 সালে গৃহীত কর্মসূচি। ব্লুন্টল্যান্ড রিপোর্ট 1987 অনুসারে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য 2015 সালে গৃহীত কর্মসূচির নাম কি? অপশনেতে বলছে গ্লোবাল গোল, বিতে হচ্ছে সেটা হচ্ছে জিরো হাঙ্গার প্রজেক্ট, সিতে হচ্ছে 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল, এবং ডি হচ্ছে 8 MDDG3। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল। এটাই হচ্ছে সুস্থায়ী উন্নয়নের 2015 সালে গৃহীত কর্মসূচি ব্রুন্টল্যান্ডের রিপোর্ট অনুসারে। নেক্সট, একজন ব্যক্তিকে কখন শ্রম শক্তির বাইরে ধরা হবে? পূর্ণকালীন ছাত্র অবস্থায়, অবসরপ্রাপ্ত কর্মী থাকাকালীন, একজন স্বেচ্ছাসেবক হলে, সবগুলি প্রযোজ্য। এই সবগুলি প্রযোজ্য যখন একজন ব্যক্তিকে শ্রমশক্তির বাইরে ধরা হয়।
নিচের কোনটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দ্বারা চিহ্নিত দারিদ্র্যের দুটি বিভাগ, আয় এবং মানুষের দারিদ্র্য, আয় ও আপেক্ষিক দারিদ্র্য, গ্রামীণ ও আপেক্ষিক দারিদ্র্য, গ্রামীণ ও চরম দারিদ্র্য? সঠিক উত্তর হয়ে যাবে আয় ও মানুষের দারিদ্র্য। সর্বপ্রথম গাণিতিক জনসংখ্যার মডেল, ঠিক আছে, যেটা ম্যাথামেটিক্যাল পপুলেশন মডেল ব্যবহার করেন ক্লেমেন্টস, হেনরি গ্লিপস, অ্যালফ্রেড জে লোটকা নাকি চার্লস এস এলটন? এক্ষেত্রে আমাদের 34 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরটা হয়ে যাবে যে সর্বপ্রথম গাণিতিক জনসংখ্যার মডেল এটার ব্যবহার করেন অ্যালফ্রেড জে লোটকা। নেক্সট কোয়েশ্চেন 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে চক্রীয় পরিব্রাজন মূলত যে প্রকৃত হয়। অপশন হচ্ছে নির্দিষ্ট সময় পর উৎসে ফিরে আসা, বিভিন্ন অঞ্চলে পরিব্রাজন করা, বৈবাহিক কারণে পরিব্রাজন, উপরের কোনোটি নয়। চক্রীয় পরিব্রাজন মূলত হয়ে থাকে নির্দিষ্ট সময় পর, যেখানে একটা চক্রীয় পরিব্রাজনের কথা বলছে, তাই নির্দিষ্ট সময় পর উৎসে ফিরে আসাকে বোঝানো হয়। রাশিতত্ত্ব পরিমাপের কোন স্কেলে সমতা, ক্রম এবং বিস্তার বজায় রাখে? নাম সূচক স্কেল, ক্রমসূচক স্কেল, ব্যবধান সূচক স্কেল না অনুপাত সূচক স্কেল? অবভিয়াসলি এখানে সঠিক হয়ে যাবে রাশিতত্ত্ব পরিমাপের ক্ষেত্রে যে স্কেল সমতা, ক্রম এবং বিস্তারকে প্রকাশ করে সেটা হচ্ছে ব্যবধান সূচক স্কেল। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপে অভিক্ষেপ তল অবস্থান করে নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, যে কোনো অক্ষরেখায়, যে কোনো দ্রাঘিমা রেখায়? সঠিক উত্তরটি দেখে নেব। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ তল অবস্থান করে সেটা হচ্ছে আমাদের মেরু অঞ্চলে। অবভিয়াসলি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক যে অভিক্ষেপ তলটা অবস্থান করে মেরু অঞ্চলে। 1:50,000 স্কেলের টোপো মানচিত্রে কত অঞ্চল দেখানো হয়ে থাকে? 660 বর্গমিটার, 680 বর্গমিটার, 700 বর্গমিটার নাকি 710 বর্গমিটার? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 710 বর্গমিটার, কিন্তু 1:50,000 স্কেলের যে টোপো মানচিত্র সেখানে দেখা হয় 710 বর্গমিটার। বাস্তুতন্ত্র ভেদে জীবনের আকারে যে বিভিন্ন তারতম্য দেখা যায় তাকে কি বলে? ইকোটোন না ইকোক্লাইন, এজ এফেক্ট না কোনোটি প্রযোজ্য নয়? যেখানে বাস্তুতন্ত্র ভেদে জীবনের আকারে বা সাইজ এর বিভিন্ন তারতম্য, বিভিন্ন যে আমাদের ডিসক্রিমিনেশন বা ডাইভার্সিটি দেখানো হয় সেইটা হচ্ছে আমাদের ইকোক্লাইনের মাধ্যমে। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অ্যান্ড 40 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব আমরা। মন্তব্য 1, নারী শিক্ষা ও তার সম্পূর্ণ প্রজননশীলতার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। একদম ঠিক রয়েছে। 2 নম্বরের কি বলছে যে স্বামীর তুলনায় স্ত্রী শিক্ষা প্রজননের সঙ্গে সঠিক সম্পর্কযুক্ত। স্বামীর তুলনায় স্ত্রী শিক্ষা প্রজননের সঙ্গে সঠিক যে স্বামীর তুলনায় স্ত্রী শিক্ষা অর্থাৎ পুরুষের তুলনায় স্ত্রী শিক্ষা প্রজননের সাথে সঠিক সম্পর্কযুক্ত, এটাও ঠিক। এই মডেলটাই তো সম্ভবত দিয়েছিলেন আমাদের অমর্ত্য সেন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে মন্তব্য 1 এবং 2 উভয়ই সত্য। পরবর্তীকালে আমরা দেখে নেব 41 নাম্বার কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন উপাদানটি সর্বদা অপরিবর্তনশীল থাকে? যে উপাদানটি পরিবেশে অপরিবর্তনশীল থাকে, পরিবেশে জলবায়ু যেটা জলীয় বাষ্প সেটা প্রায় গ্রিনহাউস গ্যাস রূপে বায়ুমণ্ডলে অবস্থান করে 36 থেকে প্রায় 70% পর্যন্ত, অর্থাৎ এটা পরিবর্তনশীল। ওজোন যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে সেটাও পরিবর্তন হয়, সমগ্র স্তরে একভাবে থাকে না। ধূলিকণা তো পরিবর্তনশীল। তাহলে অপেক্ষাকৃত কম পরিবর্তনশীল বায়ুমণ্ডলে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের যে বায়ুমণ্ডল সেখানে অক্সিজেনের পরিমাণ সেটা হচ্ছে আমাদের অপরিবর্তনশীল থাকে। যেমন হচ্ছে ভারতবর্ষে এই সময় অক্সিজেনের মাত্রা হচ্ছে বায়ুমণ্ডলে 20.94% বা প্রায় 21%, কিন্তু অক্সিজেন থাকা আবশ্যিক হচ্ছে 33% বায়ুমণ্ডলে। পরবর্তী কোয়েশ্চেন যেটা আমরা দেখে নেব সেক্ষেত্রে হচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর এর শ্রেণীবিন্যাস অনুসারে মহাশক্তিশালী ঘূর্ণবাদজনিত ঝড়ের গতিবেগ কত? 62 থেকে 88 কিমি পার ঘন্টা, 89 থেকে 118 কিমি ঘন্টা, 119 থেকে 221 কিমি ঘন্টা নাকি 222 কিমি প্রতি ঘন্টা তার বেশি?
ভারতীয় আবহাওয়া দপ্তরের শ্রেণীবিন্যাস অনুসারে মহাশক্তিশালী ঘূর্ণবাদজনিত ঝড়কে ধরা হয় মহাশক্তিশালী ঘূর্ণবাদজনিত ঝড় যেটা, সেটা হচ্ছে 200 বা 222 কিমি তার বেশি। পাথুরে ও কাঁকরময় পরিবেশে যে ম্যানগ্রোভ জন্মায় তাদেরকে কী বলা হয়? লিথোফিলাস। ম্যানগ্রোভ, লিথোগ্রোফিল কোনোটি নয়। পাথর অর্থাৎ এটা হচ্ছে আচ্ছা মিথোফিলাস বলছে। আচ্ছা, ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় তাই মিথোফিলাস। পাথর এবং কাঁকরময়, এখানে হচ্ছে মিথোফিলাস ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তুঁত চাষকে কী বলা হয়? তুঁত চাষ বা রেশম মত হচ্ছে সেরিকালচার। আচ্ছা, পিসিকালচার হচ্ছে আমাদের যেটা মৎস্য চাষ, এগুলি এটা হচ্ছে সেরিকালচার, ওই যাবে রেশম মদ বা তুঁত চাষ। প্রথম খনিজের আবিষ্কার করেন জর্জ বিসল, স্যামুয়েল এফ কিয়েভ, জুনিয়র বেঞ্জামিন সিলেম্যান, এডউইন ড্রাক। সঠিক উত্তরটি হয়ে যাবে স্যামুয়েল এম কিয়ের, তিনি প্রথম খনিজ তেল আবিষ্কার করেন। 46 নাম্বার কোয়েশ্চেন, উত্তর দক্ষিণ বিতর্কের মুখ্য আলোচ্য বিষয় হলো গ্রিন হাউস গ্যাস নির্গমন, জলবায়ু পরিবর্তন, জিআইজি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নির্গমন ও জলবায়ু পরিবর্তন, কার্বন বাণিজ্য। উত্তর দক্ষিণ বিতর্কের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন ও জলবায়ু পরিবর্তন। নেক্সট কোয়েশ্চেন, 47 নম্বর কোয়েশ্চেন, মার্কস এর মতে কোন সমাজ ব্যবস্থা জনসংখ্যা ও দারিদ্রতাকে বৃদ্ধি করে? সেক্ষেত্রে জনসংখ্যাও বৃদ্ধি করে এবং দারিদ্রতাকে বৃদ্ধি করে পুঁজিবাদী সমাজে, সাম্যবাদী সমাজে, গণতান্ত্রিক সমাজে, প্রজাতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। চীন এবং রাশিয়াতে রয়েছে প্রজাতন্ত্র, ভারতে রয়েছে যেমন আমাদের এখানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং যেটা হচ্ছে আমাদের ফরাসি, ফ্রান্সে বা এইদিকে হচ্ছে আমাদের সাম্যবাদ। তাহলে এখানে কানাডা, অস্ট্রেলিয়া এবং আমাদের ইউএসএ, এইগুলাতে পুঁজিবাদী সমাজ কিন্তু লক্ষ্য করা যায়। ক্যাপিটালিস্ট যারা সোশ্যাল যারা যে ক্যাপিটালিস্ট সোশ্যাল যেটা গড়ে উঠেছে, অর্থাৎ মার্কসের মতে সমাজ ব্যবস্থায় যদি জনসংখ্যা এবং দারিদ্রতা দুটোই বৃদ্ধি পায় যে সমাজে, সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজে। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে দারিদ্রতা বৃদ্ধি পাবে পুঁজিবাদী ব্যবস্থাতে। নেক্সট 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যে জনসংখ্যা বৃদ্ধি মতবাদ প্রকাশ করেন তিনি হলেন ম্যালথস, থমাস সেডলার, থমাস ডব্লিউ স্পেন্সার। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে থমাস ডব্লিউ। নেক্সট কোয়েশ্চেন, জৈব ভূ রাসায়নিক প্রক্রিয়া। একদিকে রয়েছে নাইট্রোজেন চক্র, যেটা হচ্ছে আত্তীকরণ অ্যাসিমিলেশন। তারপরে হচ্ছে যেটা কার্বন ডাই অক্সাইড চক্র, এটা হচ্ছে বিমুক্তকরণ, এবং জলচক্র হচ্ছে বাষ্পীভবনের সাথে যুক্ত, ফসফরাস চক্র হচ্ছে ইউট্রোফিক ভ্যাকুয়েশনের সাথে যুক্ত। তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে 1-4। বি-এর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের বি হচ্ছে 3। কোন অপশনে রয়েছে? অপশন সি। 1-এর হচ্ছে 2, বি হচ্ছে 3 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড চক্র যেটা বিমুক্তকরণ, জলচক্র হচ্ছে C1 বাষ্পীভবন, এবং ফসফরাস চক্র হচ্ছে ইউট্রোফিকেশন D4। নেক্সট আজকের সেশনটির লাস্ট এবং অন্তিম কোশ্চেন, নির্দিষ্ট খাত বরাবর কর্দম পদার্থ প্রবাহিত হলে তাকে কি বলে? কর্দম প্রবাহ, মৃত্তিকা প্রবাহ, মৃত্তিকা বিসর্পণ নাকি শিলার পতন? যখন কোনো একটা নির্দিষ্ট খাত বরাবর কর্দম বা কাদা মাটি যেগুলি পদার্থ সমৃদ্ধ, কাদা সমৃদ্ধ পদার্থ প্রবাহিত হলে তাকে বলা হয়ে থাকে যেটা শিলার পতন, এটা বলা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে এরকমই ক্লাস নিয়ে আসতে ইন্সপায়ার্ড করে। তো থ্যাংক ইউ সো মাচ এই কারণ আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, এবং চ্যানেলটিতে ক্লাসগুলো ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।